আমার কোশ্চেনটা ছিল এরকম যে আমার যতটুকু মনে আছে যে আমাকে প্রমাণ করতে হবে ডেল টু দা পাওয়ার del r to the power n এটা, তাই না? জি স্যার আমার ওইখানে আবার n মাইনাস 2/4 আসছে। দেখেন এখানে যে আর টু দা পাওয়ার এন বলতে কি, যে জিনিসটা আহ, এরকম কিনা দেখেন তো, আমাকে মূলত এটাই জিনিসটা বের করতে হবে কিনা, ডেল 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 এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কি ইন্টু r to the power n means কি x square plus y square plus z square to the power n/2 কিনা। জি স্যার। তো তাকে একবার x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, একবার y একবার z, এই তো। জি স্যার। যদি আমরা x এর রেসপেক্টে করি তাহলে দেখেন তো সে x টু দ্য পাওয়ার n আকারে আছে কিনা, এই যে পুরোটাকে যদি x ধরি x টু দ্য পাওয়ার n, জি সূত্র স্যার। বলে কি হয়, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 সাবট্রাক্ট হয়, রাইট? জি স্যার। n/2 minus 1, কিন্তু সে কি x, সে তো x না, তাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে একটা, আর আসবে হচ্ছে 2x, তাকে যদি আপনি আবার x এর রেসপেক্টে করেন আসবে না 2x, সাথে হচ্ছে i 2x into i। প্লাস জি স্যার। আমরা যখন y রেসপেক্টে করবো দেখেন তো এতটুকু জায়গায় কি ওইটার মধ্যে আসবে কিনা, যে y টু দ্য পাওয়ার n আকারে আছে, পাওয়ার জি সামনে স্যার। আসবে, পাওয়ার, আর ওইখানে আমরা সেটা 2y কিন্তু কমন, যে বাকি চাইলে এটাকে লিখতে পারবো না, মেকালেন যদি একটু জান দিয়ে দেখা যাবে নিশ্চয়ই। জি স্যার। তাহলে এখান থেকে 2 কমন নিলে বুঝতে পারছেন এই যে এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যায়, রাইট? জি স্যার। তাহলে এখানে থাকছে কি শুধু n, আর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মানে কি r স্কয়ার, জি স্যার। আর এখানে পাওয়ারটা কি n/2 মাইনাস 1, 2 যদি লসাগু নেন তাহলে আসবে কি n-2, রাইট? আর এখানে থাকছে কি xi প্লাস yj প্লাস zk, তার মানে কি ভেক্টর r, তাই না নাফিসা? জি Can you স্যার। hear me? আচ্ছা, n থাকুক, এই পাওয়ার পাওয়ার কি গুণ জি হয় না? স্যার। জি স্যার। তাহলে এই 2 2 কাটাকাটি যাবে না গুণ হলে, এই 2 তো উপরে ও আর এটা তো স্যার নিচে, আমি 2 গুণ করে দিছিলাম এইখানে n মাইনাস 2/4 আসছে। এটা আসার কথা না, সরি স্যার, এটাই তো আমার প্রমাণ তো হয়েছে, আমি ওই জিনিসটা খেয়াল করিনি। তোমার প্রমাণ হয়েছে। এবার বলছি। জি স্যার। জাস্ট আমি স্ক্রিনশট রাখতে চাচ্ছি উপস্থিত। আমার কোশ্চেনটা ছিল মানে লাস্ট ক্লাসে যেটা যা করেন নাই আপনারা, যদিও করা উচিত ছিল, আমরা এটা প্রমাণ করতে চাই। কোশ্চেনটা হচ্ছে প্রুভ দ্যাট দিস ইকুয়ালস টু 0। এবং আমরা গত ক্লাসে এটা বলেছি, কিন্তু ডেল স্কয়ার বলতে কি বোঝায়, ডেল স্কয়ার মিনস হচ্ছে ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার বাই ডেল জেড স্কয়ার, তাই না? তাহলে এখানে জি স্যার। মূলত আমাকে এই জিনিসটা কি প্রুভ করতে হবে, দেখেন এটাকে দুইবার 1/r কে দুইবার x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার y এর রেসপেক্টে, দুইবার z এর রেসপেক্টে। আমরা জানি পজিশন ভেক্টর r সমান হচ্ছে কি xi প্লাস yj প্লাস z, এটা আমরা জানি। সো the magnitude of this vector r equals to square root of x square plus y square plus z square, এটা যে কথা x square plus y square plus z square to the power half একই কথা। জি স্যার। তাহলে 1/r যদি বের করতে চান তাহলে 1/r হবে কি, জাস্ট x square plus y পাওয়ার square, মাইনাস হাফ হবে। তখন হবে এটা মাইনাস হাফ। এই জিনিসটাকে দুইবার x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার y দুইবার z এর রেসপেক্টে করে তাদেরকে সামেশন যদি করে দিই, যদি রেজাল্ট 0 আসে তাহলে আমার এই প্রমাণটা হবে, তাই না? জি স্যার। আমার কাজ হবে এই ফাংশনটা যেটা আছে, দিস ইজ দ্য ফাংশন অফ x y and z, এটাকে দুইবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা এট ফার্স্ট।
দুইবার তো একসাথে করা যায় না, তাকে যদি আমরা একবার যদি ডিফারেন্সিয়েট করি এক্স এর রেসপেক্টে, তাহলে দেখেন আমরা লিখবো কি ডেল ডেল এক্স অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখেন তো সে কি এক্স টু দ্য পাওয়ার এন আকারে আছে কিনা। জি স্যার। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে ওয়ান মাইনাস হবে, তাই না? জি স্যার। তাহলে মাইনাস হাফ থেকে যদি আরো মাইনাস ওয়ান করেন কি মাইনাস 3/2 হবে না? জি স্যার। মাইনাস হাফ মানে হচ্ছে মাইনাস 0.5, আরো এক যোগ মাইনাস করেন তাহলে মাইনাস 1.5। বাট সে কি এক্স? সে তো এক্স না। তাহলে তাকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েট করতে হবে, যে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x। আর সেটা যখন করি আমরা এক্স স্কয়ার কে করলে 2x, ওয়াই স্কয়ার কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 0, জেড স্কয়ার কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 0। দেখেন এই পর্যন্ত বুঝেন কিনা? জি স্যার। এগুলো নিয়ে গত ক্লাসেও কথা হয়েছে, তাই না? জি স্যার। এখন এই জিনিসটা কি, যদি আমরা এই 2 ক্যান্সেল করে দেওয়া যায়, তাই না? এই হাফ এবং 2 ক্যান্সেল, তাহলে আলটিমেটলি আমার থাকছে জিনিসটা অনেকটা এরকম, মাইনাস এক্স ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার টু দ্য পাওয়ার মাইনাস 3। যেমন দেখেন এখন এটা তো একবারের রেজাল্ট আমরা এটা পেয়েছি, তাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, আমরা লিখবো ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখেন তো এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করা যে কথা, এই যে এটাকে একবার ডিফারেন্সিয়েট করার কথা না, এই রেজাল্টটাকে। তাহলে এই রেজাল্টটা কি দেখেন তো ইউবি আকারে আছে কিনা, যে এক্সটা যদি ইউ এর ফাংশন আর এটা হচ্ছে ভি, এটা এক্স এর ফাংশন, এটা তো এক্স এর ফাংশন চিন্তা করতে হবে আমাদেরকে, তাই না? কিন্তু আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি পার্শিয়াল। তাহলে আপনি যদি ইউবি আকারে যদি থাকে, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ ইউবি, ইউ কে রেখে দিয়ে ভি কে ডিফারেন্সিয়েট করতে হয়, প্লাস ভি কে রেখে দিয়ে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে আমরা যদি ইউ কে যদি রেখে দিই, ফর এক্সাম্পল মাইনাস এক্সটাকে আমি ইউ চিন্তা করছি, তাহলে ইউ রেখে দিলাম, তাহলে ডিফারেন্সিয়েট করবো কে ভি কে। দেখেন তো সে কি এক্স টু দ্য পাওয়ার এন আকারে আছে কিনা। জি স্যার। এক্স টু দ্য পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করার ফর্মুলা কি, যে পাওয়ার সামনে আসে আর পাওয়ার থেকে কি হয় ওয়ান সাবট্রাক্ট, তাই না? জি স্যার। তাহলে পাওয়ারটা ছিল আগে থেকে মাইনাস 3/2, এখান থেকে যদি আপনি আরো ওয়ান সাবট্রাক্ট করেন, দেখেন তো মাইনাস 5/2 হবে কিনা। জি স্যার। তাহলে ইউ কে রেখে দিয়ে আমি, বাট সে কি এক্স? কিন্তু এক্স ধরে করছেন, সে তো এক্স না, এখানে হবে 2x। তাহলে এখান থেকে আবার যখন ডিফারেন্সিয়েট করা আসবে হচ্ছে 2x। তাহলে আমার ইউ কে রেখে দিয়ে ভি কে ডিফারেন্সিয়েট করা হলো। এখন কি প্লাস ভি কে রেখে দিব, তাহলে ভি কে আমার ভি হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার টু দ্য পাওয়ার মাইনাস 3/2। এবার ডিফারেন্সিয়েট করবো ইউ কে, ইউ কাকে ধরছিলাম আমরা মাইনাস এক্স কে, তাকে যদি আপনি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন কি হয় মাইনাস 1। জি স্যার। দেখেন তো এই লাইন বুঝেন কিনা? আমরা ইউ কে রেখে দিয়ে ভি কে ডিফারেন্সিয়েট করেছি, প্লাস ভি কে রেখে দিয়ে ইউ কে ডিফারেন্সিয়েট করেছি। এখন এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, যোগ বিয়োগ কোনো কিছু করা যায় কিনা সেদিকে একটু লক্ষ্য করতে হবে। আমি লাইনটাকে একটু বামে নিয়ে আসছি। যেমন দেখেন এই 2 কেটে দেওয়া যাবে, যে এখানকার নিচের 2 আর এখানকার 2, তাহলে আবার এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দেখেন কি থাকে 3, এই এক্স এবং এই এক্স গুণ করলে কি 3x স্কয়ার কিনা। জি স্যার। তাহলে দেখেন তো এই জিনিসটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো কিনা, দেখেন একটু আমি লিখি আগে, হ্যাঁ, তারপর একটু মিলিয়ে দেখবেন। আমরা কি প্রথম টার্মটাকে দেখেন এটা লিখতে পারবো কিনা। এই জিনিসটা কথা ভুলে যান, হ্যাঁ, এই জিনিসটা ছাড়া বাকি যারা আছে তাদেরকে গুণ করলে 3x স্কয়ার হয় কিনা, মাইনাস মাইনাসে প্লাস 3x, আবার এখানে একটা x, তাহলে 3x স্কয়ার, এই 2 তো কাটা, তাহলে 3x স্কয়ার পেলাম। আর এটা আছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার টু দ্য পাওয়ার মাইনাস 5/2, তাকে যদি নিচে নিয়ে আসি প্লাস 5/2 হয়ে যাবে না পাওয়ারটা। জি স্যার। এটা হয় কি প্লাসে মাইনাসে মাইনাস। এই জিনিসটাকে যদি এরকম ভাগাকারে লিখতে চাই, তাহলে এরকম লেখা যাবে নিশ্চয়ই, যে 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার টু দ্য পাওয়ার 3/2 লেখা যাবে কি। জি স্যার। জি স্যার। এখন আপনারা কি এটা জানেন যে দুইটা টার্মের মধ্যে বড় যেটা সেটা যে এলসিএম এ আসে। জি স্যার। কারণ এলসিএম মানে কি কমন ইনটু আনকমন, তাই না? লিস্ট কমন মাল্টিপ্লায়ার, লিস্ট কমন মাল্টিপ্লায়ার, কমন এবং আনকমন সবাই আসবে, তাই না? তাহলে দেখেন তো এই দুইটা টার্মের মধ্যে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার টু দ্য পাওয়ার 5/2 আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার টু দ্য পাওয়ার 3/2, এই দুইটার মধ্যে বড় কে আর ছোট? স্যার 3/2 বড় না।
5/2 বলেন না স্যার। 5/2 মানে কি 2.5, আর এটা হচ্ছে 1.5, তাহলে বড় কোনটা, এটা না? স্যার সরি স্যার, হ্যাঁ ঠিক তাহলে আছে। এই দুইটার মধ্যে লসাগু কার আসা উচিত? এই দুইটার মধ্যে যদি আমরা 5/2 লসাগু করতে চাই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দ্য পাওয়ার 5/2, তাহলে লসাগুর নিয়ম কি? যে হর দিয়ে ভাগ দিবেন, লব দিয়ে গুণ দিবেন, কমন দিবি, তাই না? জি স্যার। তো এটা দ্বারা যদি করি, এখানে কি থাকে 3x স্কয়ার মাইনাস, এখন আসেন যে এই টার্মটা দ্বারা যদি তাকে ভাগ করি কি আসে সেটা একটু বুঝতে হবে। কি দ্বারা আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দ্য পাওয়ার 5/2 কে কি দ্বারা ভাগ করতে চাচ্ছি? যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দ্য পাওয়ার 3/2, তাই না? হর দিয়ে তো ভাগ দিতে হবে, যে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে। জি স্যার। তাহলে ভাগ করলে দেখেন তো ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি বিয়োগ হয় কিনা, যে এই পাওয়ার জি দুইটা স্যার, সূচকের 5/2 থেকে 3/2 বিয়োগ করলে কি 1 থাকে না? জি স্যার। দেখেন তো আমরা কি এটা সমান কি এটা লিখতে পারবো কিনা, যে আসলে এটা সমান হচ্ছে এটা। এই যে যখন এই দুইটাকে একসাথে লিখবেন এভাবে লিখবেন না আপনি, যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দ্য পাওয়ার 5/2 মাইনাস 3/2। জি স্যার। এটা থেকে একটা বিয়োগ করেন, 2 লসাগু নেন না, 5 থেকে 3 গেলে 2, 2/2 মানে কত 1, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দ্য পাওয়ার 1 মানে কি এটা না? জি স্যার। জি স্যার। তাহলে হর দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগফল যেটা তার সাথে কার সাথে গুণ করি আমরা? লবের সাথে, লব তো দেখেন 1। তাহলে দেখেন এখন যদি আমরা এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তার সামনে আবার এই যে 1 এর সামনে কি আছে? একটা মাইনাস না? জি স্যার। মাইনাস দ্বারা গুণ গুণ হবে না প্রত্যেকটা টার্মকে? জি স্যার। আসবে কি এখানে মূলত যে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, রাইট? ওই যে এই মাইনাসটার কারণে এই সবগুলো টার্ম মাইনাসের হয়ে গেছে। বুঝতে পেরেছেন কি? জি স্যার। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেছি মোটামুটি যে দুইবার x এর রেসপেক্টে করলে কি হয়। 3x স্কয়ার থেকে x স্কয়ার গেলে 2x স্কয়ার আর y y স্কয়ার মাইনাস z স্কয়ার থাকবে টু দ্য পাওয়ার 5/2। এখান থেকে আমরা একটা সিকোয়েন্স খুঁজবো। যেমন দেখেন দুইবার যখন আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি আমার এই টার্মটা আসছে, যখন দুইবার আমরা y রেসপেক্টে করব সিমিলারলি, তখন 2y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস z সিমিলারলি লেখা যাবে কি যে ডেল স্কয়ার y বাই ডেল y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার টু দ্য পাওয়ার মাইনাস হাফ, হুইচ ইকুয়ালস টু হবে কি একেবারে নিচের টার্ম নিয়ে কোনো সমস্যা নাই, নিচেরটা সেম। কারণ আপনি দেখেন দুইবার করলে তো এরকমই আসবে, 5/2 এ আসবে পাওয়ার। জি স্যার। জাস্ট এখানে যেটা ছিল 2x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, এটা হবে 2y আমরা যখন দুই তখন আসবে কি 2y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস z স্কয়ার। যখন আমরা z এর রেসপেক্টে করব তখন আসবে কি 2z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। ঠিক আছে? জি স্যার। আসবে হচ্ছে 2z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। আপনি চাইলে বাসে একটু চেষ্টা করে দেখেন y এর রেসপেক্টে দুইবার করলে এটাই আসবে, এইটাই আসবে, না আসার কোনো সুযোগ নেই। এখন আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হলে এই তিনটা রেজাল্ট কি যোগ করতে হবে না, সামেশন করতে হবে না? জি স্যার। এই তিনটাকে সাম করলে তো আমরা লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাবো নাকি? ভ্যালুটা। জি স্যার। তাহলে দেখেন আমরা যদি লেফট হ্যান্ড সাইড ছিল ডেল স্কয়ার 1/r, তাই না? ডেল স্কয়ার 1/r, আর ডেল স্কয়ার 1/r হচ্ছে দুইবার x এর রেসপেক্টে দুইবার y এর রেসপেক্টে, রেজাল্ট গুলো যেগুলো পেয়েছি আমরা 2x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। আচ্ছা আমি এটা যদি কাজ করি দেখেন তো তিনটার ক্ষেত্রে নিচের টার্মটা কি কমন কিনা নিচে? জি স্যার। আমরা যদি সেটা লসাগু নিয়ে নিই, আপত্তি থাকার কথা না নিশ্চয়ই? না স্যার। সেম যেহেতু তাদেরকে যোগ করতে হবে, যে প্লাস 2y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস z স্কয়ার, লাস্টেরটা ক্ষেত্রে 2z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। দেখেন তো উপরে যোগ বিয়োগ করলে 0 হয় কিনা উপরে? জি স্যার। উপরে রেজাল্টে কি চলে আসতেছে 0। জি স্যার। আমরা জানি কোনো ভগ্নাংশের উপরে যদি 0 থাকে আর নিচেরটা যদি নন 0 হয় তাহলে নিশ্চিতভাবে আলটিমেট রেজাল্ট হবে 0। আমার প্রমাণটা কি হয়েছে? জি স্যার।
So now the vector integration. একটা জিনিস হচ্ছে আপনারা আগামী ক্লাসে একটা টিউটোরিয়াল দিয়ে দেন, বুঝছেন? স্যার 10 মার্কের। 10 মার্কস। আচ্ছা স্যার, মিডের আগে তো বলছেন একটা টিউটোরিয়াল নেবেন, তো ওইটার মার্ক কিভাবে কাউন্ট করবেন? সরি, মিডের আগে বলছিলেন না একটা টিউটোরিয়াল নেবেন, ওইটার মার্ক ওইটা তো হয়নি, ওইটা তো হয়নি। তার মানে এখন যে টিউটোরিয়াল নেব সেটাই একটা টিউটোরিয়াল। আর স্যার অ্যাটেন্ডেন্সে 10 আর বাকি 20? ওই যে ভাইবা, ভাইবা তো আমি নিব, অ্যাসাইনমেন্ট তো আমি আশা করি আগামী ক্লাসে আপনাদেরকে টপিক দিয়ে দিতে পারবো অ্যাসাইনমেন্টের। আর বাকি 10 তো হচ্ছে ভাইবা, একটা ভাইবা নিব আমি শেষের দিকে। স্যার ভাইবা নেবেন? হ্যাঁ, ভাইবা দিতে হবে না। কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। acceleration. স্যার আগামী ক্লাস হচ্ছে শনিবার, হ্যাঁ তো ওই ক্লাস হচ্ছে স্যার আপনি টিউটোরিয়াল নেবেন, রাইট স্যার? এটা তো ফাইনাল স্যার, সরি, মানে আগামী শনিবার দিন যে একটা টিউটোরিয়ালটা নেবেন ওটা তো ফাইনাল, মানে টাইম তো হচ্ছে ক্লাস টাইম হবে। হ্যাঁ ফাইনাল। ওকে এটা স্যার। নিতে কোনো প্রবলেম নেই। না স্যার, আমি হচ্ছে তাইলে এটা আপ মানে আপ করে দিব স্যার সবার মাঝে, মানে বলে দিব আর কি সবাইকে। না বললেও চলবে। কেন চলবে জানেন? কেন ক্লাস স্যার? না করলে তো তার জানার দরকার নেই, তাই না? জি স্যার। জাস্ট ঈদের সময় ওই হাজিরা দিতে আসবে, সারা বছর খবর থাকবে না, এটা হবে না। স্যার এখন এখন যে মানে পরীক্ষার নিবিড় তো স্যার হচ্ছে আগে যেরকম নিতেন টিউটোরিয়াল গুলো ওই রকমই নেবেন, ওপেন বুক। জি না, লাইভ এক্সাম। এবার লাইভ নেবেন স্যার? হ্যাঁ, ওকে স্যার। কারণ আপনারা আমার সাথে কঠোরতা দেখাবেন, আমিও যাবো। স্যার ক্যামেরা কি অন করা লাগবে নাকি? অবশ্যই, তাহলে লাইভ হলো কি? টিউটোরিয়ালে স্যার ক্যামেরা অন, একটা জায়গায় তো স্যার একটু ছাড় দেন। জি না, আমি অনেক ছাড় দিয়েছি। এবার হচ্ছে না, আপনারা আমার রুদ্র মূর্তি দেখবেন, মানে বুঝতে পারছেন তো? যে আপনারা আমার সাথে ক্লাসে ইয়ে করছেন, যে ক্লাসে মন চাইলে কেউ এসে উকি দিয়ে চলে গেল, পরীক্ষা দিবেন 30 জন 35 জন আর ক্লাস করবেন 15 জন 10 জন 12 জন। এটা আমায় আমার জায়গা মতোই বোঝাবো, আমারও বোঝানোর জায়গা আছে, তাই না? স্যার টিউটোরিয়ালের সিলেবাস কি আজকে পর্যন্ত যা পড়াবেন স্যার? টিউটোরিয়ালের সিলেবাস হচ্ছে গত মানে মিড টার্মের পর থেকে শুরু করে, হ্যাঁ জি স্যার। মিড টার্মের পর থেকে আজকে পর্যন্ত যা পড়া। তাহলে দেখেন কোশ্চেনটা একটু বুঝতে হবে। কোশ্চেনটা একেবারে সিম্পল একটা কোশ্চেন, জাস্ট ইন্টিগ্রেশন, ভেক্টর ইন্টিগ্রেশনটা কিভাবে হয় সেটা দেখালাম। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন ভেক্টর ডিফারেন্সিয়েশনে কিন্তু আমি সেম তার উল্টো একটা প্রবলেম করেছিলাম, তাই না? যে পজিশন ভেক্টর দেওয়া ছিল, আপনারা ভেলোসিটি বের করেছেন এবং অ্যাক্সিলারেশন বের করেছেন by differentiating this position vector with respect to time. But এখানে দেওয়া আছে কি the acceleration of a particle at any time কি which is greater or equals to 0, কারণ নেগেটিভ টাইম তো আর নেগেটিভের জন্য আমি পিছনে ফিরে যেতে পারবো না, তাই না? হতে পারে সময় যখন শূন্য, যাত্রা শুরু করে নাই তখন, অথবা তার বেশি যখন, সেই ক্ষেত্রে তার অ্যাক্সিলারেশনটা দেওয়া আছে যে ভেক্টর ফাংশন হিসেবে দেওয়া আছে, ভেক্টর ফাংশন হিসেবে বলা হচ্ছে if the velocity and displacement are 0 at t equals to 0. t equals to 0 তে velocity এবং acceleration 0, displacement 0 means initially
দ্য বডি ইজ এট রেস্ট, তাই না? জি স্যার। ইনিশিয়ালি বডিটা স্থির অবস্থায় ছিল বা সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, স্থির ছিল। বাংলাতে একদম এক কথাই যে পুরো জিনিসটা যেটা বলছে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট, বাংলা তৈরি এটা একটা শব্দ দিয়ে হয়ে যেত স্থির অবস্থা, তাই না? বস্তুটি যদি স্থির অবস্থায় থাকে ঠিক ইয়াতে তাহলে। তো যাই হোক, এখানে কন্ডিশন একটা অ্যাক্সিলারেশনটা দেওয়া আছে যে ভেক্টর ফাংশন, সেই সাথে দেওয়া আছে হচ্ছে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে বডিটা রেস্টে, টাইম যখন জিরো জিরো তখন বডিটা রেস্টে ছিল। তাহলে আপনাকে বের করতে হবে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট, ভি এবং আর। তাহলে এখন আপনারা আমাকে বলেন যে আপনারা নিশ্চয়ই ডেফিনেশন গুলো জানেন, আমি অনেক বলেছি যে অ্যাক্সিলারেশন বলতে কি বোঝায়, যে সময়ের সাথে ব্যাগের যে পরিবর্তন, তাই না? জি স্যার। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সিলারেশন। দ্যাট মিন্স ডিডিটি অফ ভি ইকুয়ালস টু এ, তাই না? জি স্যার। তাহলে দেখেন ভি কে ডিফারেন্সিয়েট করলে যদি অ্যাক্সিলারেশন পাওয়া যায়, তাহলে অ্যাক্সিলারেশন কি ইন্টিগ্রেট করলে কি ভেলোসিটি পাওয়া যাবে না? জি স্যার, অপোজিটটা হবে। অপোজিট রিভার্স জি স্যার। ফেরত আসা যায়। তাহলে আমার যদি এখানে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, তাহলে এই অ্যাক্সিলারেশনটাকে ইন্টিগ্রেট করলে পাবো কি আমরা ভেলোসিটি, সেটাকে আর আবার সেই ইন্টিগ্রেট করলে ভেলোসিটিকে আবার ইন্টিগ্রেট করলে পাবো কি আর ডিসপ্লেসমেন্ট। জি স্যার। আমাদের কাজ হবে সেটাই, যে গিভেন আমি এই জন্যই বিভিন্ন বেচে বুঝছেন টানা কোর্স নিতে চাই না, এক দুইটার বেশি কোর্স নিতে চাই না এইসব কারণে। টানা কয়েকটা কোর্স নিলে স্টুডেন্টদের মধ্যে একটা ইয়ে চলে আসে, ভ্যালিপনা চলে আসে। তাহলে অ্যাক্সিলারেশন যে কথা ডিভি বাই ডিটি এক কথা না? জি স্যার। তাহলে এখন দেখেন তো, এখান থেকে যদি ভি পাইতে চাই তাহলে কি করা লাগবে? ইন্টিগ্রেট করব। টি এর রেসপেক্ট ইন্টিগ্রেট করতে হবে বোথ সাইডে, তাই না? জি স্যার। ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু টি, রেসপেক্ট টু টি, টি রেসপেক্ট যদি ইন্টিগ্রেট করি তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে কি সিম্পলি ভি থাকবে, তাই না? জি স্যার। এবার রাইট হ্যান্ড সাইডে 12 তো কনস্ট্যান্ট রয়ে গেল। আচ্ছা 12 কনস্ট্যান্টের আগে একটা কাজ করি, 12 না লিখি, ধরে লিখি, কাটাকাটি করা যাবে তো? 12 কনস্ট্যান্ট, হ্যাঁ জি স্যার। 12 কনস্ট্যান্ট রাখেন। cos 2t কে ইন্টিগ্রেট করলে কি আসে? sin 2t বাই 2 না? জি স্যার। জানেন কি cos কে ইন্টিগ্রেট করলে হয় sin, বাট সে তো t না, তাকে ডিফারেন্সিয়েট করে সেই রেজাল্ট দ্বারা ভাগ করতে হয়। তাহলে cos 2t কে ডিফারেন্সিয়েট করা হয় sin 2t ডিভাইডেড ইন্টিগ্রেট করলে sin 2t ডিভাইডেড বাই 2, তাহলে 2 দ্বারা যদি 12 কে কাটেন তাহলে হবে কি 6 sin 2t। sin 2t i তো যাওয়া আছে থেকে যাবে। এবার আসলে এখানে 8 হচ্ছে -8 এই কনস্ট্যান্ট, sin 2t কে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে -cos 2t ডিভাইডেড বাই 2। জি স্যার। তাহলে মাইনাস মাইনাস এটা হবে প্লাস, আর ওই যে ভাগের যে 2 আর এখানকার 8 কাটাকাটি করলে হবে 4 cos 2t যে। এবার আসলে এখানে 16 কনস্ট্যান্ট, t কে t রেসপেক্ট ইন্টিগ্রেট করলে হয় t স্কয়ার বাই 2, 2 দ্বারা 16 কে কেটে দেন আসবে কি 8 t স্কয়ার, তাই না? জি স্যার। সাথে কি একটা কনস্ট্যান্ট আসার কথা কিনা বলেন? জি স্যার। আমরা জানি ইন্টিগ্রেশনে কি আসে, একটা কনস্ট্যান্ট আসে, c1 বা c2, মানে যে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট এড করতে হয় ইন্টিগ্রেশনে। ওই যে একটা কন্ডিশন দেওয়া ছিল, the body is at rest, when t equals to 0 then v equals to 0 as well as r equals to 0। তাহলে সেই কন্ডিশন থেকে যদি বলি আমরা যে when, আমার কোশ্চেন তো দেওয়া ছিল যে when t equals to 0 then v equals to 0, কোশ্চেন দেওয়া আছে না এটা? জি স্যার। জি স্যার। এই দুটো ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, v এর জায়গাতে 0 এবং t এর জায়গাতে 0, তাহলে দেখেন v এর জায়গাতে যদি আপনি 0 বসান তাহলে 0 ইকুয়াল, এখানে t এর জায়গাতে যদি 0 বসান তাহলে sin 0 ডিগ্রি ভ্যালু কত? 0 না? জি স্যার।
তাহলে এখানে কি এটার অস্তিত্ব থাকবে? এই যে এই জিনিসটা আই এর না আই স্যার। এর অস্তিত্ব থাকবে না। এবার আসেন এখানে, এখানে যদি টি এর জায়গাতে 0 বসানো হচ্ছে কি cos 0 হলো কত 1 জি 1 স্যার। into 4 মানে কি 4j 1 into 4 তো 4 আর j তো আছে। জি স্যার। এখানে টি এর জায়গাতে যদি 0 বসান এই টার্ম 0 আর লাস্টে c1 তো রয়ে গেল। তাহলে আলটিমেটলি c1 সমান তাহলে আমরা কি পাচ্ছি -4j না? জি স্যার। তাহলে c1 এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই আগের লাইনে, তাহলে কি ফাইনালি আমাদের ভিটা কি এরকম আসবে কিনা দেখেন, v equals to 6 sin 2t i, আর এটা আমরা কি j এর টার্ম না c1 টা? এখানে যখন c1 বসাবো তাহলে j এখানে আছে আবার এখানেও আছে, j যদি কমন নিয়ে নিই তাহলে দেখুন এইভাবে লেখা যাবে কিনা। পুরো কমন নেওয়া যায়, আমি কমন না নিয়ে এভাবে লিখছি, এরকম লেখা যাবে কি দেখেন তো, জি স্যার। না বুঝলে হতে আর জি স্যার। বসিয়ে কমন নিয়ে নিলাম যেটা, এটা পাচ্ছি কার ভ্যালু ভি। তাহলে এই ভি কে দেখেন তো আবার এরকম লেখা যায় কিনা, ভি যে কথা the rate of change of r একই কথা, জি স্যার। রাইট? জি স্যার। এখন এখান থেকে যদি আর পেতে চাই তাহলে আবার কি করতে হবে, আবার ইন্টিগ্রেট করতে হবে না, ইন্টিগ্রেট জি স্যার। ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু টি, টি রেসপেক্ট ইন্টিগ্রেট দ্য dr by dt কে ইন্টিগ্রেট করলে আসবে কি সিম্পলি আর 6 কনস্ট্যান্ট, sin কে ইন্টিগ্রেট করলে হয় কি মাইনাস cos 2t ডিভাইডেড বাই 2 না, sin 2t কে ইন্টিগ্রেট করলে জি স্যার। মাইনাস cos 2t বাই 2, তাহলে 2 দ্বারা যদি 6 কে কেটে দেন তাহলে হবে -3 cos 2t i 2t i প্লাস, এবার আসেন এটাকে যদি ইন্টিগ্রেট করেন 4 তো কনস্ট্যান্ট, cos 2t কে ইন্টিগ্রেট করলে আসে sin 2t ডিভাইডেড বাই 2, 2 দ্বারা 4 কে কেটে দেন আসবে কি 2 sin 2t মাইনাস 4 কে কি রেসপেক্ট ইন্টিগ্রেট করলে হয় 40, তাই না? জি স্যার। তার সাথে ইউনিট ভেক্টর হচ্ছে j। এবার আসেন এখানে 8t স্কয়ার, 8 তো কনস্ট্যান্ট, t স্কয়ার কে ইন্টিগ্রেট করলে আসে t কিউব বাই 3, তাহলে একটু সাজিয়ে লিখলে লেখা যাবে কি 8 বাই 3 t কিউব, কি লেখা যাবে কি? জি স্যার। এবং প্লাস কি আসবে একটা কনস্ট্যান্ট Constant. আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলছি c2। এখন আবার যদি আমরা তো কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা জানি না, সেই ভ্যালুটা বের করা যাবে কিভাবে, ওই যে ইনিশিয়াল কন্ডিশন যেটা ছিল যে ফাইন্ড t equals to 0 দেন r equals to 0, জি স্যার। এই দুটো ভ্যালু বসান, r এর জায়গাতে 0 বসান 0, এখানে যদি t এর জায়গাতে 0 বসান তাহলে cos 0 ভ্যালু 1, তাহলে থাকে কি -3i। দেখেন বাকি দুটো এই যে এটা কি বাকি দুটো কি 0 আসবে কিনা, এই যে এই দুইটা জি স্যার। sin 0 ভ্যালু 0, এখানে 0 বসলে 0, এখানেও 0 থাকবে কি প্লাস c2, that implies c2 equals to প্লাস 3i, তাই না? জি স্যার। তাহলে ফাইনালি আমরা r পেয়ে যাচ্ছি, আর এখানে c2 টা কি i রিলেটেড, তাহলে তার সাথে কমন নেওয়া যাবে, তাই না? জি স্যার। তাহলে দেখা যায় আপনি যদি i কমন নেন তাহলে -3 cos 2t plus 3 into i plus 2 sin 2t minus 4t into j plus 8 by 3 t cube। বুঝতে পেরেছেন কি? জি স্যার। সো ভেক্টর ইন্টিগ্রেশনের সাথে নরমাল ইন্টিগ্রেশনের তাহলে পার্থক্য কি কোথায়, শুধুমাত্র আইজেকে। শুধু আইজে, তাই না? জি স্যার। আইজে কে এগুলোকে এখানে অ্যাজ এ কনস্ট্যান্ট রেখে দিতে হবে, বাকি ইন্টিগ্রেশনের ফর্মুলা আগে যা জানতেন তাই, ইন্টিগ্রেশন করার টেকনিক গুলো আগের মতোই, শুধুমাত্র আইজে কে গুলাকে একটু ভিন্নভাবে চিন্তা করবে, মানে তাদেরকে কনস্ট্যান্ট হিসেবে রেখে দিতে হবে। ইভেন যদি কোনো দুইটা ভেক্টর ফাংশনের ডট প্রোডাক্টের ইন্টিগ্রেশন বের করতে বলা হয় তাহলে এট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ডট প্রোডাক্ট অফ দিস ভেক্টরস, দেন ইন্টিগ্রেট করবো, তাই না? জি স্যার। বা যদি ক্রস প্রোডাক্ট হয় আগে ক্রস প্রোডাক্ট বের করবো দেন তাকে ইন্টিগ্রেট করবো। তাহলে ইন্টিগ্রেশনের টেকনিক কিন্তু আগেরটাই, হয়তো ক্যালকুলেশনটা একটু ভিন্ন আগে হবে, এই তো। জি স্যার।
This is the definition of line integral. Let A is a vector function. So is it like a vector function which is different A1i plus A2j plus A3j be a vector function of position position like a vector function which is defined and continuous along C. এটা কিনা ডিফাইন্ড হবে এবং কন্টিনিউয়াস হবে কোন একটা কার্ভ বরাবর। সি হচ্ছে একটা কার্ভ along C বরাবর যদি সেই ফাংশনটা যদি কন্টিনিউয়াস এবং ডিফাইন্ড হয় then the line integral of A তাহলে সেই A ভেক্টরটা লাইন ইন্টিগ্রাল along C বরাবর এবং C বরাবর যদি হয় তাহলে নিশ্চয়ই দুটো পয়েন্ট থাকবে কোন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে। তাহলে ফ্রম সেই দুটো পয়েন্ট যদি হয় P1 to P2 তাহলে বলছি কি the line integral of A along C from P1 to P2 which is written as line integral কে এভাবে লেখা হয় যে integration of A dot dr যে ভেক্টরের লাইন ইন্টিগ্রাল বের করবেন সেটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওই ভেক্টরের সাথে dr এর ডট প্রোডাক্ট ইন্টিগ্রেশন অফ A dot dr। তাহলে দেখেন এই ভেক্টরটা কোনটা এটা না, যেমন একটু রাফলি যদি দেখাই দিলে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথমে যদি A dot dr টাকে একটু বের করার চেষ্টা করি, A বলতে কি এটা না, তাহলে আর যদি পজিশন ভেক্টর আর যদি হয় xi প্লাস yj প্লাস zk তাহলে নিশ্চিতভাবে dr সমান হবে dxi প্লাস dyj প্লাস dzk। এটা কি জানেন কিনা আপনারা? সেটা dr মানে কি স্মল আর না এখানে? জি স্যার। যদি ক্ষুদ্র অংশ নেন তাহলে কি x গুলো কি ক্ষুদ্র হবে না তখন y z তারা? তাহলে দেখেন আপনি dr জানেন
এ আপনার আছে, তাহলে এ ডট ডি আর যখন বের করবেন তাহলে কোন দুইটার মধ্যে ডট প্রোডাক্ট হবে? এ এর সাথে তার ডট প্রোডাক্ট, তাই না? এ এর সাথে তার ডট প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্টের সূত্র কি ছিল? যে আই এর সহগ আই এর সহগ গুণ হয়। জি স্যার। তাহলে এ এর আই এর সহগ কি? a1, আর এখানে আই এর সহগ কি? dx। তাহলে গুণ করলে কি আসবে? a1 dx, তারপর সূত্র প্লাস জে এর সহগ গুণ, তাহলে আসবে কি? a2 dy প্লাস কে এর সহগ হচ্ছে a3, এখানে কে এর সহগ হচ্ছে dz, তাহলে এখানে আসবে কি? a3 dz। এবং তাকে কি করতে হবে? পুরোটাকে ইন্টিগ্রেশন করতে হবে। যদি ইন্টিগ্রেশন করতে পারি তাহলে সেটা হবে ওই ভেক্টরটার লাইন ইন্টিগ্রাল। এই ভেক্টরটা কি বলা হবে? এটাকে লাইন ইন্টিগ্রাল। তবে এখানে সি বলতে বোঝানো হচ্ছে যে কোন একটা কার্ভ বরাবর বোঝানো হচ্ছে। সেই ভেক্টরটা কোথায় আছে? কোন একটা কার্ভ বরাবর। তো আসলে আমরা যখন অঙ্ক করব, এক্সাম্পল করব, সেখানে সি থাকবে না, সেখানে আমরা সিটাকেই দুইটা পয়েন্ট পিক করার চেষ্টা করব যে আমরা আসলে যে এটা মুভ করছে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছে। কারণ আমরা জানি, হ্যাঁ, লিমিট। কারণ আমরা জানি একটা ইন্টিগ্রালের যদি আপনি আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি আপনি জানেন, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, তাহলে আপনি তার ভ্যালু বের করা যায়, তাই না? স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যদি আপনি জানেন তাহলে সেই ইন্টিগ্রালটার ভ্যালু বের করা যায়। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ফর এক্সাম্পল ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ফেলতে পারবো আশা করি। particle in a force শব্দটা আমি লিখে দিয়েছি। In a force is given by F equals to মানে মূলত কোন একটা পার্টিকেলের ফোর্স দেওয়া আছে এফ, হ্যাঁ, এবং সে যে কার্ভ বরাবর মুভ করছে সেই কার্ভের ইকুয়েশন দেওয়া আছে x ইকুয়ালস টু t স্কয়ার প্লাস 1 y ইকুয়ালস টু 2t স্কয়ার এন্ড z ইকুয়ালস টু t কিউব। এবং কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত? যে ফ্রম t ইকুয়ালস টু 1 টু t ইকুয়ালস টু 2 পর্যন্ত আপনাকে বের করতে হবে কি? ফাইন্ড দ্য টোটাল ওয়ার্ক ডান, যে তার কাজ কত হয়েছে, মোট কাজ। আপনার নিশ্চয়ই ওয়ার্ক ডান সম্বন্ধে আপনাদের ধারণা আছে আমি আশা করি। ওয়ার্ক ডান কাকে বলে? কাজ কাকে বলে? সংজ্ঞা জানেন কি কাজ? ওয়ার্কের ডেফিনিশন? স্যার সিম্পলটাতে স্যার বল প্রয়োগে বস্তুর সরণ। স্যার আমি যে কেন বলছি টোটাল ওয়ার্ক ডান, হ্যাঁ টোটাল ওয়ার্ক ডান সম্বন্ধে তো এরকম লিখতে পারবো কিনা চাইলে আমি, সরি দিস ইজ অ্যাপ। দেখা যাবে কি? দেখেন তো, যাবে স্যার। না গেলে বলেন। কারণ কি বলা হচ্ছিল, আমরা জানি ভেক্টরে আমরা জানতাম টোটাল ওয়ার্ক ডান হচ্ছে কি ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট যে ভেক্টর সেটা ডট প্রোডাক্টটাই হচ্ছে ওয়ার্ক ডান, রাইট? এফ ডট ডিএক্স ডিএস ছিল, এফ ডট ডিএস অথবা এফ ডট এস এফ এস কস থিটা আসতো আনসার। মনে হয় দেখেন আপনাদের মনে আছে ফিজিক্স অবশ্যই ডেল পড়েছে, এক্স তো ছিল স্যার। হ্যাঁ এফ ডট ডেল এক্স মানে ডেল এক্স, তাহলে কি এফ ডেল এক্স লিখতাম কস থিটা, তাই না? তাহলে দেখেন আমরা ডট প্রোডাক্ট নিলে এফ এর সাথে পজিশন ভেক্টর যেটা আছে তার স্মল পজিশন ভেক্টরের স্মল যে চেঞ্জ
তার ডট প্রোডাক্ট নিলে কি পাওয়া যায়? ওয়ার্ক ডান পাওয়া যায়। তাহলে আমরা বের করতে চাচ্ছি এখানে টোটাল ওয়ার্ক ডান। তাহলে আপনারা নিশ্চয়ই জানেন টোটাল ওয়ার্ক ডান মানে কি? দিস ইজ এ সামেশন, রাইট? জি স্যার। যে ক্ষুদ্র অংশের কাজ যদি হয় এটা, যে এতটুকু যদি হয় স্মল পোর্শনের ওয়ার্ক, এটা যদি হয় স্মল পোর্শনের ওয়ার্ক, তাহলে টোটালটা পাইতে গেলে কি করতে হবে? সামেশন করতে হবে না? ইন্টিগ্রেশন তো ওয়ান কাইন্ড অফ সামেশন, তাই না? এবং কোন বরাবর? একটা কার্ভ বরাবর। এখন বলেন আমাকে এখান থেকে এফ এর ভ্যালু কি আমরা জানি কিনা? এফ এর ভ্যালুটা কি আমরা জানি না? Yes, sir. এবং ডি আর একটু কি দেখেছি, ডি আর মানে কি ডিএক্সআই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। তাহলে তাদের সাথে যদি এটা ডট প্রোডাক্ট নিয়ে দিলে দেখেন তো জিনিসটা কিরকম আসবে কিনা? 3xy ইন্টু ডিএক্স প্লাস মাইনাস 5z ইন্টু ডিওয়াই প্লাস 10x ইন্টু ডিজেড আসবে কিনা? ডট প্রোডাক্ট যদি নেই আমরা এফ এর সাথে, এফ এর সাথে যদি ডি আর, এই যে এফ এর যে ভ্যালুটা তার সাথে যদি ডি আর এর ডট প্রোডাক্ট নেই, এটা পাবো না আমরা? জি স্যার। জি স্যার। কি কোশ্চেনটাতে দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা লিমিটটা পুরোপুরি বসাতে পারছি না, এই কারণে কারণ এখানে লিমিট দেওয়া আছে টি আকারে, তাই না? জি কিন্তু স্যার। আমার এখন পর্যন্ত ভেরিয়েবল গুলো কি এক্স ওয়াই জেড। তবে এখানে একটা দেওয়া আছে কার্ভের ইকুয়েশন গুলো দেওয়া আছে এক্স ওয়াই জেড কে কার মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়? বাই টি। জি স্যার। তাহলে যেমন দেখেন এখানে যেখানে এক্স আছে সেখানে চাইলে কি টি স্কয়ার প্লাস 1 বসাতে পারবো না? জি স্যার। যেখানে ওয়াই আছে সেখানে 2t স্কয়ার বসানো যাবে, আর যেখানে যাদের জেড আছে variable এখানে সেখানে কি PQ বসানো যাবে? টি কিউব। তাহলে কি এই পুরোগুলা ভেরিয়েবল তিনটা তখন কি একটা ভেরিয়েবলে ট্রান্সফর্ম হয়ে যাবে কিনা? জি স্যার। তাহলে যদি আমরা এই ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই একটু, ইন্টিগ্রেশন 3 তে কনস্ট্যান্ট থাকুক, x বলতে কি টি স্কয়ার প্লাস 1, y বলতে 2t স্কয়ার, dx, তাহলে dx বলতে কি ছিল? টি স্কয়ার প্লাস, ডেরিভেটিভ অফ, এখানেও তো বসাতে হবে নাকি? dx এর জায়গাতে ডেরিভেটিভ অফ x, তাহলে জি স্যার। ডেরিভেটিভ অফ টি স্কয়ার প্লাস 1 মাইনাস 5z, z এর ভ্যালু হচ্ছে টি কিউব, টি কিউব। তারপর আছে কি dy, তাহলে dy বলতে কি এখানে 2t স্কয়ার প্লাস 10x, x বলতে কি টি স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে dz, z বলতে কি টি কিউব। এরকম কি লেখা যাবে না? জি স্যার। এখন দেখেন তো আমার এই পুরো জিনিসটা কি টি রিলেটেড চলে আসছে কিনা? জি স্যার। এখন লিমিট বসানো তাহলে যাবে। এখানে লিমিট আমরা চাইলে লিখতে হবে কি t ইকুয়ালস টু 1 থেকে t ইকুয়ালস টু 2। t ইকুয়ালস টু 1 থেকে 2 পর্যন্ত। এখন দেখেন এটা কি জাস্ট একটু গুণ করার আগে একটা কাজ করছি, দেখেন ডেরিভেটিভ অফ টি স্কয়ার প্লাস 1 মানে কি? এই যে ডেরিভেটিভ অফ না টি স্কয়ার প্লাস 1। ডেরিভেটিভ অফ টি স্কয়ার প্লাস 1 মানে কি 2t dt কিনা বলেন তো? জি স্যার। না বুঝলে হতে হয় না। টি স্কয়ার কে করলে কি 2t dt আর 1t করলে তো 0। জি স্যার। আবার এখানে এটাকে দেখেন তো ডেরিভেটিভ অফ 2t স্কয়ার, যে পরেরটার জন্য যেটা আসবে আর কি, এই যে এটা এটার জন্য আবার টি স্কয়ার কি হবে? 4t dt হবে না? জি স্যার। লাস্টেরটার জন্য যদি করেন তাহলে ডেরিভেটিভ অফ টি কিউব সমান কি আসবে? 3t স্কয়ার dt নাকি? জি স্যার। আচ্ছা তাহলে কি ডেরিভেটিভ অফ টি স্কয়ার প্লাস 1 হচ্ছে 2t dt, তাহলে 2t dt কি এইগুলোর সাথেও গুণ হবে না? জি স্যার। তাহলে তাদের সাথে যদি গুণ করি আমরা 2t dt, তাহলে 2t এবং 2t স্কয়ার তাহলে কি 4t কিউব নাকি? 4t কিউব 300 গুণ করলে 12t কিউব, তাহলে 12t কিউব দ্বারা যদি গুণ করি এটাকে তাহলে দেখেন আসে কত? 12t কিউব হলে 12t টু দ্য পাওয়ার 5 প্লাস 12t কিউব ইনটু dt। দেখেন তো লেখা যাবে কিনা প্রথমটার জন্য? জি স্যার। এবার আসেন দ্বিতীয়টার ক্ষেত্রে, এখানে 5t কিউব আগে থেকে আছে আর ডেরিভেটিভ অফ 2t স্কয়ার সমান কত? 40 dt। তাহলে 40 কার সাথে গুণ হবে? 5t কিউবের সাথে, তাহলে গুণ করলে আসে কত? 20 টু দি পাওয়ার 4। 20t টু দ্য পাওয়ার 4 dt। এবার আসেন এখানে ডেরিভেটিভ অফ t কিউব, t কিউব মানে কত? 3t স্কয়ার dt, তাহলে 3t স্কয়ারের সাথে 10 যদি গুণ করি আসবে কি 3t স্কয়ার, তার সাথে গুণ করেন আসবে হচ্ছে 30t টু দ্য পাওয়ার 4 প্লাস 30t স্কয়ার ইনটু dt। জি স্যার। আপনি চাইলে প্রত্যেকটা সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে পারেন। হ্যাঁ আমার এখানে লেখার জায়গাটা নাই বিধে ক্লোজ করতে পারছি। এখন তো কিন্তু প্রত্যেকটার সাথে কি কমন কোনো কিছু আছে কিনা? প্রত্যেকটার সাথে ডিটি কমন আছে। dt কমন আছে, তাহলে আমরা upper limit t is equal to 2. সরি upper limit স্যার আগের লাইনে স্যার t is equal to 2 আপনি জাস্ট 2 লিখছেন। হ্যাঁ সমস্যা কি? ও আমি t ইকুয়ালস টু, এটা দিস ইজ নট নেসেসারি,
কারণ আমি জাস্ট এটা বোঝানোর জন্য, এখানে আমি টিটা নাও লিখতে পারতাম যে 1 থেকে 2, জাস্ট এটা বোঝানোর জন্য এই লিমিট গুলো হচ্ছে টি এর লিমিট, বুঝছেন? এটা যদি টি এর লিমিট হয় 2 তো অটোমেটিক্যালি টি এর লিমিট, তাই না? আমি স্যার কনফিউশনে ছিলাম যে নিচের লাইনে t = 1 আর উপরের লাইনে 2 জাস্ট আপনি লিখতে পারেন, সমস্যা নেই, আমি এখানে টি না লিখলেও হতো, ঠিক আছে? তাহলে দেখেন এটাকে যদি গুছিয়ে লিখে এরকম লেখা যাবে না 12t⁵, এবার দেখেন টি কিউবের টার্ম এখানে আছে 12t³। এবার দেখেন t⁴ কোথায় আছে? এখানে আছে 20টা আছে মাইনাসের, আর এখানে আছে 30টা প্লাসের, যোগ করলে 10 10t⁴, জি স্যার আর 30t² তো আছেই, 30t², পুরোটাকে dt তো আমরা কমন নিয়েছি। এখন দেখেন তো ইজিলি ইন্টিগ্রেট করা সম্ভব কিনা? 12 কনস্ট্যান্ট, জি স্যার t⁵ কে t এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আসে t⁶/6, 6 দ্বারা কেটে দেন আসবে 2t⁶। এবার আসলে এখানে 12 কনস্ট্যান্ট, t³ কে ইন্টিগ্রেট করলে কি হয়? t⁴/4, 4 দ্বারা কেটে দেন আসবে হচ্ছে 3t⁴। আবার আসলে এখানে 10 হচ্ছে কনস্ট্যান্ট, t⁴ কে ইন্টিগ্রেট করলে কি আসে? t⁵/5, 5 দ্বারা কেটে দেন আসে 2t⁵, প্লাস 30 কনস্ট্যান্ট, t² কে ইন্টিগ্রেট করলে আসবে t³/3, 3 দ্বারা 30 কে কাটলে আসে 10, 10t³। লিমিট হচ্ছে কত? 1 থেকে 2, রাইট? জি স্যার তাহলে এখানে আপার লিমিটে একবার বসবে 2 মাইনাস লোয়ার লিমিট বসবে 1। তাহলে 2 যদি বসাই 2⁶, সাথে আবার আছে 2, তাহলে 2�৭, তাই না? জি স্যার 2⁶ মানে কত? 64 না? তাহলে জি, 64 ইনটু 2 মানে কত? 128 প্লাস 2⁴ মানে হচ্ছে 16, 3 × 48। 2⁵ মানে কত? 32 32 জি ইনটু স্যার 64, 2³ মানে 8, দ্যাট মিন্স 80। এটা হলো প্লাস এর ভ্যালু, সবগুলো মাইনাস। এবার আসেন 1 যদি বসান তাহলে আসবে কি 2 + 3 + 2 + 10, রাইট? জি স্যার আর 1 বসিয়ে দিলে জাস্ট সামনের গুলোই থাকবে। এখন যোগ বিয়োগ করেন না, 128, তাহলে 160, 178, 176, 236, 400, সরি 236, 240, 240, 240 আর 80, 240, 320 নাকি? 320 আসে না? এটা 320 মাইনাস এখানে কত থাকে? 12 আর 17, তাহলে কাটাকাটি জি স্যার 303 will be the answer. ইউনিট লিখতে পারেন সাথে, পাশে ইউনিট। We don't know what is the unit. So লাইন ইন্টিগ্রালে শুধু জাস্ট আপনাকে ডট প্রোডাক্ট, যে ভেক্টরের লাইন ইন্টিগ্রাল বের করব তার সাথে dr এর ডট প্রোডাক্ট আমরা নিলেই লাইন ইন্টিগ্রাল পেয়ে যাব। সো এই রিলেটেড কিছু প্রবলেম আমরা পরবর্তী ক্লাসে গুলোতে ইনশাআল্লাহ আলোচনা করব। বুঝতে পেরেছেন কি? জি স্যার সো আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। সেটা যাওয়ার আগে I have to take another screenshot. স্যার এক্সাম তো লাইন স্যার, ইন্টিগ্রাল আপনার কথার পর্যন্ত। সাথে নাফিসার প্রোফাইলের এমন রিঅ্যাকশন আসে স্যার, সিরিয়াসনেস চলে যায়। বুঝি নাই? নাফিসার যে প্রোফাইলের একটা পিকচার আসে স্যার, আপনি যতটা সিরিয়াস কথা বলেন এরপরেই ওইটা আসে স্যার। ওরে বলেন এটা চেঞ্জ করতে, খুব বেশি ডিস্ট্রাক্টিং ওইটা। আমি বুঝি নাই কথাটা। কিচ্ছু না স্যার, নাফিসা বুঝে ফেলছে। আপনি যখনই নাফিসার একটা প্রোফাইল পিকচার দেয়া স্যার, আপনি যখনই খুব সিরিয়াসলি কিছু একটা বলেন ওইটা এসে সামনে আসে, ওর ওইদিকে নয়েজ হইলে, আর তখনই স্যার ওই সিরিয়াসনেসটা ভিতরে না এসে পুরা ডিস্ট্রাক্টেড করে ফেলে। ওর ওই যে অবাক হওয়া একটা বিড়াল আছে ওর প্রোফাইলের মাঝে, ওরে বলেন এটা চেঞ্জ করতে। হ্যাঁ নাফিসা, বিড়ালের ছবি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার আবার আসছে। আচ্ছা স্যার, টিউটোরিয়াল যে হবে স্যার, এটা ওপেন ক্যামেরা হবে, তারপরে বলছেন যে লাস্ট আর কি আমাদের মিডের পর থেকে যতটুকু পড়ানো হয়েছে ওইগুলা থেকে এখন পর্যন্ত আজকের ক্লাস পর্যন্ত হবে, আর গ্রুপ বেসড হবে না সবার ইকুয়েশন টাইপের হবে, না ওইটা সারপ্রাইজ থাকবে স্যার? যেহেতু লাইভ এক্সাম, কোশ্চেন একটাই হবে, লাইভ এক্সাম মানে পুরোপুরি আপনারা মিড টার্ম যেভাবে দিয়েছেন লাইভ, জি এই স্যার। এক্সামটা ওরকমই হবে, হয়তো টাইমটা এখানে 35-40 মিনিট পাবেন,
ওইটাই 1.5 ঘন্টা midterm তো জি। 1.5 ঘন্টা। আর ওইটা তো আপনি বলছিলেন যে এই মিডের আগে বলছিলেন যে ফাইনালের সময় আপনি গ্রুপ করে দিবেন অ্যাসাইনমেন্টের জন্য রুল বেস, এটাই অ্যাসাইনমেন্টটা আশা হবে। করি আগামী ক্লাসের মধ্যে আশা করি আপনাদেরকে আমি মানে গ্রুপ করে আমি টপিকটা বুঝিয়ে দিতে পারবো আর কি করতে হবে, ঠিক আছে? জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর অবশ্যই দেখেন আমি এটা বলি সবসময়, মানে যেটা আমাদের জন্য দৃষ্টিকটু, হ্যাঁ দেখা গেছে কি বিশেষ করে ছেলেরা, আমি ওই দিনকে দেখেছি পরীক্ষার হলে এক ছেলে পরীক্ষা দিচ্ছে, ওকে বললাম তোমার ক্যামেরা একটু সরাও, ঠিক আছে? এখন সে দেখা গেছে কি একটা হাফ প্যান্ট করে পরীক্ষা দিচ্ছে। মানে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যেহেতু আপনি পরীক্ষা দিতে বসেন, দেখেন আপনার নিশ্চয়ই বুঝেন যে পড়ালেখা করতে গেলে ওই ধরনের একটা ফিল আপনার মধ্যে আসতে হবে যে আমি পরীক্ষা দিতে বসতেছি, তাই না? এই ফিলটা যদি আনতে পারেন তাহলে আপনার মধ্যে সিরিয়াসনেস কাজ করবে। আর আপনি যদি আপনার মধ্যে ফিল যদি আসে যে আমি ঘুমের মানে বিছানায় যাওয়ার যে ড্রেস, তাহলে কি আপনার মধ্যে ওই পরীক্ষার ভাব আসবে? বলেন, সেটা বলেন তো। আর দেখতেও তো দৃষ্টিকটু, যেহেতু জিনিসটা লাইভ এক্সাম, আর যেহেতু স্যাররা এটা আপনাদের প্রতি এটা আপনারা জানেন, যে কোনো স্যার যে কোনো সময় আপনাকে চ্যালেঞ্জ করতে পারে, ইভেন ক্লাসেও চ্যালেঞ্জ করতে পারেন যে আপনার ক্যামেরা অন করেন, আপনি কি আদৌ আমার ক্লাস করছেন কি, আপনাকে চেক করতে পারেন, তাই না? সেই রাইট তো স্যারদের আছে। এখন অনেকেই করে কি ওই যে ঘরোয়া যে পোশাক, মানে আর দেখেন আমি আবার এটা বলছি না, দেখেন আপনারা আবার এটা আবার মিসগাইড মানে মিসকোট করবেন না যে এটা যে স্যার আবার এখানে ড্রেস কোড এড করে দিচ্ছে, সেটা না। দেখেন বিশ্ববিদ্যালয়ে অবশ্যই এগুলোর কোনো ইয়ে নেই, তবে নাই মানে এই না যে আপনি ওই মানে বিছানায় যাওয়ার পোশাক পরেই আপনি চলে আসবেন, সেটাও নিশ্চয়ই না, তাই না? মার্জিত। Yes sir, we are agree with that. আমরা at least একটা নরমাল ওয়্যার লাইক পাশের বাসার একটা মানুষ আসলেও তো একটা মার্জিত ভাবে আমরা বের হই, ওই জিনিসটার মেইনটেনেন্স। সেটা না না, অনেকেই জাস্ট হয়তো ঘুম থেকে উঠেছে ওই পোশাকেই বসে গেছে, বুঝতে পেরেছেন? এখন দেখেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, মনে করেন এই জিনিসটা আমি যদি একটা ওই সেন্টু গেঞ্জি পরে ক্লাস নিই, এটা কি দেখতে ভালো দেখাবে? আমি তো ক্লাসই নিচ্ছি, আমি ম্যাথামেটিক্সে পড়াচ্ছি, ইভেন আমি মনে করি আমি টি শার্ট পরে ক্লাস নিচ্ছি সেটাও উচিত, বিলিভ মি। কিন্তু অত্যধিক গরম ইত্যাদির কারণে বিভিন্ন, যাই হোক নিশ্চয়ই আপনারা যদি আমার সরাসরি ক্লাস তো পান নাই, যারা পেয়েছে নিশ্চয়ই দেখেন আমরা নিশ্চয়ই ক্যাম্পাসে বসে ক্লাস নিতাম না, তাই না? সো এই জিনিসটা তো একটু মানতে হবে, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে হিসেবে যদি কমপক্ষে এই এটা না বুঝতে হবে না। স্মার্টনেস কিন্তু সেটা যে আপনি যেটা সেটাকে জাহির করা, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকি, পরের ক্লাসে দেখা হবে। এবং যারা ক্লাস করছে না সন্দীপ জানাই দিবেন, তাদের প্রতি আমার সমবেদনা অগ্রিম, ঠিক আছে? আচ্ছা, কোনো ডেট ফিক্স হইছে সরি, আমাদের এক্সামের? এই তো মোটামুটি ফিক্সড, নেক্সট উইক আগামী মাসে মনে 8 তারিখ না 10 তারিখ থেকে জানি পরীক্ষা শুরু হওয়ার কথা। এটা তো আগে থেকেই ঠিক করা থাকে সেমিস্টার। ইভেন আপনারা যখন ওই যে রেজিস্ট্রেশনের একটা ডেট দেন, আপনাদের দেখেন একটা সার্ভার একটা ইয়ে দেয়, মিড টার্ম কবে হবে, ফাইনাল কবে হবে, কি রেজাল্ট পাবলিশন, এরকম একটা শীট কিন্তু পাঠায়, জি স্যার। থাকে ওইখানে মোটামুটি এর 1-2 দিন এদিক সেদিক হয় আর কি সর্বোচ্চ। স্যার আগামী মাসে 8 তারিখ শুক্রবার, তাইলে 10 তাহলে 8 তারিখ যদি না হয় তাহলে ওই দিন আর কি 2 days ওইভাবে হবে, 8 তারিখের আগে পিছিয়ে হবে। মানে আগে তো 8 নিশ্চয়ই তারিখ হবে না, 8 থেকে 10 তারিখ এর ভিতর। মানে হচ্ছে 8 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে, সেটা আপনাদের না। ও মাস্টার্স, জি স্যার, জি স্যার, মাস্টার্স উইকেন্ড প্রোগ্রাম আছে না আমাদের, শুক্র জি শনিবার স্যার, তো ক্লাস হয়, তাদের পরীক্ষা হবে। জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে, সবাই আচ্ছা ভালো স্যার, থাকবেন। নেক্সট দিন তো এক্সাম, তো ওই দিন আপনি টপিক দিবেন নাকি? ওই যে ওই যে অ্যাসাইনমেন্টের টপিকের কথা হ্যাঁ বলছিলেন। হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্টের টপিক দিতে হবে। আচ্ছা, তার মানে এক্সাম পরে না এক্সাম আগে? এক্সাম আগে, আচ্ছা স্যার। আগে এক্সাম। সবাই ভালো থাকি। আহ, আচ্ছা স্যার, এই যে আমি যদি আপনাকে কোনো ফোন দিই তাহলে কি পাবো স্যার আপনাকে? সরি, হ্যাঁ হ্যাঁ, কেন পাবো না, আচ্ছা স্যার, আমি আপনাকে স্যার একটু ফোন দিচ্ছি স্যার এখন। আমি অ্যাভেলেবল। ওকে স্যার। অ্যাসাইনমেন্টের গ্রুপ কি মানে নির্দিষ্ট থাকবে, রুল অনুযায়ী এভাবে থাকবে আমি জানাবো না? সেটা।